একটি ধনী পরিবারের মহিলা বংশিকা প্রতিদিন তার স্বামী হরিশের সাথে গাড়িতে বসে শহরের ভিড় রাস্তা দিয়ে অফিসে যেত। বাকি মানুষদের মতো এই ট্রাফিক তাদের কাছে সাধারণ ছিল, কিন্তু রেড সিগন্যালে থামতেই এমন কিছু হতো যা বংশিকার মন ছুঁয়ে যেত। যখন তাদের গাড়ি ট্রাফিক বা সিগন্যালে থামত, তখন ছোট ছোট বাচ্চারা তাদের গাড়ি ঘিরে ধরত। কেউ জিনিস বিক্রি করত, কেউ ভিক্ষা চাইত। আর তাদের মধ্যেই একজন ছিল আরিয়ান। সে 10 থেকে 12 বছরের এক মাসুম বাচ্চা ছিল। কখনো সে বেলুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের গাড়ির কাছে আসত, কখনো তার হাতে বই থাকত, আবার কখনো সে রং বেরঙের ফুল বিক্রি করত। তার সারল্য আর মিষ্টি কথা বংশিকার খুব ভালো লাগত। একদিন সে তাদের গাড়ির কাছে এসে বলল, আন্টি, বেলুন নিয়ে নিন, রং বেরঙের বেলুন আছে। বংশিকা হাসল এবং বলল, আমি এগুলো দিয়ে কি করব? আরিয়ান বলল, আন্টি, আপনার বাচ্চাদের দিয়ে দেবেন, আপনার বাচ্চারা খুশি হয়ে যাবে। বংশিকা হাসতে হাসতে বলল, আরে, আমার তো কোনো বাচ্চা নেই। আরিয়ান মাসুম মুখে মাথা নাড়ল এবং বলল, আন্টি, নিয়ে নিন না, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। তার এই কথা বংশিকার মনে বিঁধে গেল। সে আরিয়ানের কাছ থেকে 2টো বেলুন কিনল এবং তাদের গাড়ি এগিয়ে গেল। বেশ কয়েকদিন পর আবার সেই একই সিগন্যালে বংশিকা আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু এবার তার হাতে বই ছিল। বংশিকা হেসে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ বেলুন নেই? আরিয়ান খুব সহজভাবে বলল, আন্টি, বেলুন ফেটে যায়, তাতে অনেক লোকসান হয়। আজ আপনি বই নিয়ে নিন, মাত্র 20 টাকাই তো। প্রয়োজন না থাকা সত্ত্বেও বংশিকা বইটি কিনল। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত মায়া তৈরি হতে লাগল এবং বংশিকার আরিয়ানকে খুব ভালো লাগতে শুরু করল। প্রতিবার সেখান দিয়ে যাওয়ার সময় বংশিকা তার থেকে কিছু না কিছু কিনে নিত আর চুপচাপ তার হাতে টাকা রেখে দিত, যা দেখে আরিয়ানের মুখে হাসি ফুটে উঠত। তার সেই মাসুম হাসি বংশিকার মনে এক শান্তির প্রলেপ লাগিয়ে দিত। কিন্তু পরের দিন যখন বংশিকার গাড়ি সিগন্যালে থামল, হঠাৎ তার নজর রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর উপর পড়ল। তার তক্ষুনি আরিয়ানের কথা মনে পড়ল। বংশিকা ব্যাকুল হয়ে জানলার বাইরে তাকাতে লাগল। তার হৃৎপিণ্ড সজোরে ধরফর করছিল। তখনই কিছু বাচ্চা দৌড়াতে দৌড়াতে তাদের গাড়ির কাছে এলো এবং বলল, ম্যাডাম, আপনি আরিয়ানকে খুঁজছেন তো? হ্যাঁ, কোথায় ও? ওই বাচ্চারা বলল, দিদি, ওর তো একটু আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বংশিকার শ্বাস যেন আটকে গেল। এইসব কিভাবে হলো? ওর অবস্থা কেমন? বাচ্চাটি বলল, দিদি, এক গাড়িওয়ালা ওকে ধাক্কা মেরে তালিয়ে গেল। ওর মাথা ফেটে গিয়েছিল। লোকজন ওকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু আমরা লোকেদের বলতে শুনেছি যে ওর বাঁচা খুব কঠিন। বংশিকার হাত কাঁপতে লাগল। না জানি কেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। বংশিকার মনে একটা অদ্ভুত যন্ত্রণা জেগে উঠল, কিন্তু তার সামান্যতম আন্দাজ ছিল না যে এই কষ্ট শুধু একটা বাচ্চার জন্য নয়, বরং এই দুর্ঘটনা তার জীবনের সবথেকে বড় সত্যি সামনে নিয়ে আসতে চলেছে। এমন এক সত্যি যা শুনলে বংশিকার বহু পুরনো ক্ষত আবার তাজা হয়ে যাবে। কারণ ওই মাসুম বাচ্চা আরিয়ান আর কেউ নয়, স্বয়ং তারই হারিয়ে যাওয়া ছেলে ছিল, যাকে জন্ম দেওয়ার পরেই এক পরিস্থিতির চাপে সে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছিল। বংশিকা যখন শুনল যে আরিয়ানের বাঁচা কঠিন, সে ঘাবড়ানো গলায় বলল, তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারো? বাচ্চারা তক্ষুনি বলল, হ্যাঁ আন্টি, ও তো আমাদের বাড়ির ঠিক পাশেই থাকে। বংশিকা হরিশের দিকে তাকাল। তার চোখে ব্যাকুলতা পরিষ্কার দেখা যাচ্ছিল। বংশিকা বলল, হরিশ, আমাকে এখানেই নামিয়ে দাও, আমার কিছু ভালো লাগছে না, আমাকে ওকে দেখতে যেতেই হবে। হরিশ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি যাও, আমাকে তো দোকান খুলতে হবে, কিন্তু যাই হোক না কেন আমাকে তক্ষুনি ফোন করবে। হরিশ তাকে সেখানেই নামিয়ে দিল। বংশিকা একটা ছোট বাচ্চাকে সাথে নিয়ে অটোতে বসল এবং ঘাবড়ানো মনে সেই গলির দিকে রওনা দিল যেখানে আরিয়ান থাকত। কিছুটা পথ গিয়ে বাচ্চাটি অটো থামাল, কিন্তু বংশিকা নামতেই হঠাৎ তার নজর এক বৃদ্ধা মহিলার ওপর পড়ল। তাকে দেখেই বংশিকা থমকে গেল। এ এ তো সেই মহিলা। সে ওই মহিলাকে খুব ভালো করেই চিনত। বৃদ্ধাটিও বংশিকাটি দেখামাত্র থমকে গেল এবং পরের মুহূর্তেই ফুপিয়ে কাঁদতে লাগল। সে কাঁপানো গলায় বলল, আমি তোর ছেলেকে বাঁচাতে পারলাম না। বংশিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি, ও কি আমার ছেলে আরিয়ান ছিল? বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে বলল, হ্যাঁ, ওটাই তোর আরিয়ান ছিল। শুধু এইটুকু শোনা বাকি ছিল। বংশিকা চিৎকার করে কাঁদতে শুরু করল। আমি কত অভাগা! কত বছর পর আমার সন্তান আমার সামনে দাঁড়িয়েছিল আর আমি তাকে চিনতেও পারলাম না। বংশিকা কাঁদতে কাঁদতে বলল, ও কোথায়?
এখন ওর অবস্থা কেমন? আমি ওকে দেখতে চাই। গলিতে বংশিকার কান্নার আওয়াজ শুনে পাড়ার মহিলারাও জড়ো হতে লাগল। একজন জিজ্ঞেস করল, এই মহিলাকে? উনি এত অস্থির কেন? আরিয়ানের দিদিমা বা দাদি চোখের জল মুছে বলল, আরে এটাই তো ওর আসল মা। এই কথা শোনা মাত্রই পুরো গলিতে নিস্তব্ধতা নেমে এলো। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে এত ধনী এক মহিলার সন্তান এই অবস্থায় দিন কাটাচ্ছিল। বংশিকা কেঁদে কেঁদে ডাকছিল, আরিয়ান, আমার বাচ্চা আরিয়ান। আরিয়ান আর বংশিকার এই সত্যিটা বোঝার জন্য আমাদের সময়ের কিছুটা পেছনে যেতে হবে। ২০১৫ সালে যখন বংশিকা মাত্র ১৯ বছরের ছিল, তখন সে বিজয় নামের এক ছেলের প্রেমে পড়েছিল। তারা দুজনেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বংশিকার পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। অনেক চেষ্টার পরেও যখন বাড়ির লোক মানল না, তখন অবশেষে একদিন বংশিকা বিজয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করল। তারা দুজনে সেই শহরেই এক ছোট ভাড়া বাড়িতে থাকতে লাগল। কিন্তু বংশিকার এই পদক্ষেপে তার পরিবার তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। হিল রোড মার্কেটে হরিশের বড় মোবাইলের দোকান ছিল, যেখানে কর্মচারীরা কাজ করত। তার ব্যবসা এতই ভালো চলত যে বাড়িতে কখনো টাকার অভাব হয়নি। ধীরে ধীরে বংশিকাও দোকানে তাকে সাহায্য করতে লাগল। তারা দুজনে একসাথে কাজ করত, একসাথে বসে চা খেত। বংশিকা হরিশের সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছিল। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, যখন বংশিকার দুনিয়া গুছিয়ে আসছিল, তখনই হঠাৎ তার ছেড়ে আসা সন্তান আরিয়ানের জীবনে আবার ঝড় এলো। সেই দিনগুলোতে আরিয়ানের ঠাকুরদা হঠাৎ মারা গেলেন। তার চলে যেতেই ঘরের হাল খারাপ হতে লাগল। আরিয়ানের কাকিমা রোজ ঝগড়া করতে লাগলেন এবং খোঁটা দিতে শুরু করলেন যে এই বাচ্চার মা তো একে ছেড়ে পালিয়েছে, এখন আমরাই কেন একে পুষব? একে অনাথ আশ্রমে দিয়ে দাও, কিছুটা তো বোঝা কম হবে। কিন্তু আরিয়ানের দিদিমা ঠাকুমা পাহাড়ের মতো অটল ছিলেন। তিনি বলতেন, এ তো আমার অজয়, আমার ছেলের শেষ চিহ্ন, আমি একে কোত্থাও যেতে দেব না। আরিয়ানকে নিয়ে রোজ ঝগড়া হতে লাগল। একদিন আরিয়ানের বড় পিসি সেখানে এলেন। তিনি দেখলেন পরিবারের সব দিকে অশান্তি। পিসি দিদিমাকে বললেন, মা, যদি বাড়িতে এতই অশান্তি হয়, তবে আপনি আরিয়ানকে আমাকে দিয়ে দিন। আমার 2 ছেলে আছে, আমি একেও নিজের সাথে মুম্বাই নিয়ে যাব। দিদিমা তক্ষুনি না বলে দিলেন এবং বললেন, না, আমি কারুর ওপর ভরসা করতে পারব না। যতক্ষণ আমি বেঁচে আছি ও আমার সাথেই থাকবে। পিসি বোঝালেন যে ঠিক আছে মা, আপনিও আমার সাথে চলুন। এইভাবে আরিয়ান তার দিদিমার সাথে মুম্বাই চলে এলো। সময় বয়ে গেল। আরিয়ান এখন 10 বছরের হয়ে গিয়েছিল। সে একটু দুরন্ত হয়ে উঠেছিল এবং পৃথিবীকে নিজের মতো করে বোঝার চেষ্টা করছিল। একদিন সে দেখল তার বয়সের বাচ্চারা রোজ টাকা নিয়ে বাড়ি ফেরে। আরিয়ান তাদের জিজ্ঞেস করল, তোমরা টাকা কোথা থেকে পাও? বাচ্চারা হেসে বলল, আমরা মুম্বাইয়ের রাস্তায় রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে যাই আর লোকেদের কাছে চেয়ে নিই। আরিয়ানের মনেও টাকা রোজগারের ইচ্ছা হল। সে বলল, কাল আমিও তোমাদের সাথে যাব। কিন্তু তার দিদিমা তাকে কড়াভাবে বারণ করে দিলেন যে ভিক্ষা করা খুব খারাপ কাজ। আরিয়ান দুষ্টু হাসি দিয়ে বলল, দিদিমা, আমি কি আর ভিক্ষা করব? আমি তো বেলুন বিক্রি করব। দিদিমা চেয়েও তাকে আটকাতে পারলেন না। আর এইভাবেই আরিয়ান কিছু বেলুন কিনল এবং রেড সিগন্যালে বিক্রি করতে গেল। কখনো ফুল, কখনো বেলুন, কখনো বই, যা তার সঠিক মনে হতো সেটাই সে বিক্রি করত। কিন্তু সেই সময় অজানা পথে তার আসল মা বংশিকা তার জীবনে ফিরে এসেছিল। তারা রোজ একে অপরের সামনে আসত। বংশিকার মনে ওকে দেখলেই মমতা জেগে উঠত, কিন্তু সে এটাকে নিছক যোগাযোগ মনে করত। তারা দুজন পাশাপাশি হয়েও একে অপরের কাছে অচেনা ছিল। বংশিকা মনে মনে নিজের ছেলেকে প্রতিদিন মনে করত, কিন্তু তার বাবা মা তাকে কড়াভাবে বারণ করেছিলেন যে কখনো ভুল করেও আরিয়ানের নাম নিবি না, কারণ যদি কেউ জানতে পারে তবে তোর জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে চুপ থাকত, নিজের চোখের জল লুকাত। আর সে যদি কখনো বাপের বাড়ি যেত, তবে শুধু এটুকুই জানতে পারত যে আরিয়ান তার পিসির সাথে মুম্বাই চলে গেছে। কত অদ্ভুত যোগাযোগ! মা আর ছেলে একই শহরে ছিল, একই রাস্তায় দাঁড়িয়ে থাকত এবং একে অপরের সাথে কথাও বলত। কিন্তু স্মৃতিগুলো খুব ঝাপসা হয়ে গিয়েছিল। বংশিকা অনেকবার তার নাম জিজ্ঞেস করেছিল, তার বাড়ির লোক সম্পর্কেও জানতে চেয়েছিল। আর আরিয়ান তাকে জানিয়েছিল যে আমি আমার দিদিমার সাথে থাকি। কিন্তু সে জানত না যে এই দিদিমা সেই মানুষটি যিনি তার সন্তানকে মানুষ করে বড় করেছেন। কিন্তু আজ বংশিকা যখন আরিয়ানকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছাল এবং দিদিমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন তার চোখ কপালে উঠল
এবং বহু পুরনো স্মৃতি আবার তাজা হয়ে গেল। তার মনে মমতার টান লাগল। সত্যিই কি ও আমার ছেলে আরিয়ান ছিল? দিদিমা কাঁপানো গলায় বলল, হ্যাঁ মা, এটাই তোর আরিয়ান, কিন্তু আজ ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বংশিকা চিৎকার করে উঠল, কোথায় ও? আমাকে এক্ষুনি ওকে দেখতে যেতে হবে। দিদিমা জানালেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পিসিও ওর অবস্থা সম্পর্কে কিছু জানে না। তারা শুধু এটুকুই জেনেছিল যে ওর খুব গুরুতর চোট লেগেছে। পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা বংশিকার হাত ধরল এবং বলল, চল বোন, আমরা তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বংশিকা তক্ষুনি তাদের সাথে রওনা দিল। বংশিকা হাসপাতালে পৌঁছতেই আরিয়ানের পিসি তাকে দেখেই ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি জানালেন ডাক্তাররা বলছেন যে আরিয়ানের বাঁচার আশা খুব কম। বংশিকা কাঁপানো গলায় বলল, এমন কথা বলবেন না, প্রার্থনা করুন যেন ও আমাকে ছেড়ে না যায়। এইভাবে 6 ঘন্টা কেটে গেল। বংশিকার কাছে প্রতিটা মিনিট যেন পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। আইসিইউর দরজা বন্ধ ছিল। ভেতরে আরিয়ান জীবনের লড়াই লড়ছিল। এরই মধ্যে বংশিকার ফোন অনবরত বেজে যাচ্ছিল। তার স্বামী হরিশ অনেকক্ষণ জুড়ে ফোন করছিল। অবশেষে বংশিকা ফোন তুলল এবং কাঁপানো গলায় বলল, হরিশ, ওই বাচ্চার কোনো আশা নেই, আমাকে ক্ষমা করো, আমি আজ আসতে পারবো না। হরিশ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কি হাসপাতালে পৌঁছে গেছো? আর এ কি সব বলছো তুমি? ওর মা বাবা তো আছে ওখানে, ওরা সব সামলে নেবে। এখন বংশিকা তাকে কিভাবে বোঝাতো যে ছেলেটিকে সে পর ভাবছে সে বংশিকার নিজের সন্তান, যাকে সে আজ পর্যন্ত দুনিয়ার কাছে লুকিয়ে রেখেছিল। সে শুধু এটুকুই বলল, হরিশ, আমি এখন ফোনে কথা বলতে পারবো না। এরপর বংশিকা ফোন বন্ধ করে দিল। কিছুক্ষণ পর এক ডাক্তার বাইরে এলেন। তার মুখে ক্লান্তি আর চিন্তা দেখা যাচ্ছিল। বংশিকা ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমার ছেলে এখন কেমন আছে? ডাক্তার বললেন, যদি রোগীকে 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসে তবে সে ধীরে ধীরে সুস্থ হতে পারে, না হলে কিছু বলা মুশকিল। সেই 3 দিন বংশিকার কাছে 3 বছরের সমান ছিল। এবং তারপর তৃতীয় দিন বিকেলে ডাক্তার হেসে বললেন, ছেলের জ্ঞান ফিরেছে, এখন আপনারা দেখা করতে পারেন। এই খবর শোনা মাত্রই তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বংশিকা দৌড়ে ভেতরে গেল। আরিয়ানের চোখ আধ বোঝা ছিল। সে ক্ষীণ স্বরে বলল, আন্টি, আপনি এসে গেছেন? বংশিকা তাকে মায়া ভরা চোখে দেখল। সে তার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমি আন্টি নই, আমি তোমার মা। সে আরিয়ানকে বুকে জড়িয়ে ধরল। আর বছরের পর বছরের কষ্ট, অপেক্ষা আর ভালোবাসা সব চোখের জলে ধুয়ে গেল। ডাক্তার বংশিকাকে বোঝালেন যে বাচ্চার সাথে বেশি কথা বলবেন না, ওকে এখন বিশ্রাম নিতে দিন। গত 3 দিন ধরে বংশিকা হরিশকে ফোন করেনি। তার মোবাইলও বন্ধ ছিল। ওদিকে হরিশ বংশিকার চিন্তায় অস্থির ছিল। শেষে সেও আরিয়ানের বাড়িতে পৌঁছে গেল এবং সেখানে হরিশ বংশিকার আসল সত্যি জানতে পারল। সে তক্ষুনি হাসপাতালে পৌঁছাল। সে রাগের সাথে বলল, তোমরা আমার সাথে ধোঁকা দিয়েছ, আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। বংশিকা চুপচাপ সব শুনতে লাগল। তার কাছে এখন আরিয়ানের পাশে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এখন বংশিকা আরিয়ানকে আর হারাতে চায় না। 1 সপ্তাহ পর আরিয়ান বাড়ি ফিরে এলো। বংশিকা তার দেখাশোনা করতে লাগল। যখন সে হরিশকে ফোন করল, সে ফোনই তুলল না। কিন্তু 10 দিন পর হঠাৎ হরিশ তার বাড়ির লোকজনের সাথে আরিয়ানের বাড়িতে এলো। বংশিকা তাদের দেখে কেঁদে ফেলল। তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মা, কাঁদিস না, চল বাড়ি চল। এটা শুনে বংশিকা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শাশুড়ি হাসলেন, কে বলেছে তুই ওকে ছেড়ে যাবি? বরং তোর ছেলে, ওর দিদিমা, আমরা সবাই একসাথে চলব। হরিশ অনেকক্ষণ পর সামনে এসে বলল, চলো বংশিকা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারব না। আর এইভাবেই যে পরিবার ভেঙে গিয়েছিল তা আবার এক হয়ে গেল। সেই সময় বংশিকা 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সময় আসতেই সে এক সুন্দর ছেলের জন্ম দিল। কিছু বছর পর তাদের এক মেয়েও হল। এখন বংশিকা, আরিয়ান এবং তার ছোট ভাই বোন সবাই একসাথে এক খুশির জীবন কাটাচ্ছে। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যতই ভালোবাসা পাওয়া যাক না কেন, মা বাবার চেয়ে বড় কোনো আশ্রয় হয় না। মায়ের মমতা আর বাবার পরিশ্রম ছাড়া যে কোনো সম্পর্কের অস্তিত্ব অসম্পূর্ণ থাকে। তাই এমন কোনো পদক্ষেপ নিও না যা তোমার সুখের বদলে তোমার বাবা মায়ের চোখে সারা জীবনের জন্য জল লিখে দেয়। বন্ধুরা, যদি গল্পটি পছন্দ হয় তবে এটি লাইক এবং শেয়ার করবেন। এমন সব গল্পর জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই।